তো বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। তার পড়াটা যেরকম ভালো হবে, খাতায় লিখতেও পারবেন, প্লাস আপনার ভবিষ্যৎ কনসেপ্ট ক্লিয়ার থাকবে। হ্যাঁ, যে কোন জায়গা থেকে আমার কোন জায়গায় যাচ্ছে। আইনজীবীদের কাজই হচ্ছে এইটা, যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারতেছেন। ঠিক আছে, আপনাকে সেই পয়েন্ট খুঁজে বের করতে হবে, এবং এই পয়েন্টগুলোই আপনার আইনের বইতে আছে। এখান থেকেই আপনাকে পয়েন্ট আউট করতে হবে। সো আমরা একটা ফৌজদারি মামলার আমরা আজকে যেটা দেখব, যে নালিশ থেকে রিপোর্ট পর্যন্ত। আজকে আমাদের 13তম ক্লাস, এবং এই ক্লাসে উপস্থিত সকলকে জানাই ডিকোড ল একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের আমাদের যে মাস্টার রোডম্যাপ, যেটা আপনার হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রি ট্রায়াল পর্যায়ে 4টি মূল ধাপ, প্রতিটি ধাপের আইনি ভিত্তি ও পরীক্ষাগত গুরুত্ব সহ। তা আমরা কি কি পাই? একটা ফৌজদারি মামলা দুই ভাবে হইতে পারে। একটা ফৌজদারি মামলা কয় ভাবে হইতে পারে? দুই ভাবে। সিআর মামলা, একটা জিআর মামলা। একটা হচ্ছে সিআর মামলা, একটা হচ্ছে জিআর মামলা। সিআর যেটা আমরা হচ্ছে কমপ্লেন্ট কেস, যেটা সেটাকে বলি সিআর মামলা। আর জিআর মামলা হচ্ছে যে আপনার যেটা এফআইআর বা এজাহার হিসাবে আমরা বিভিন্ন পুলিশ স্টেশনে যে মামলাগুলো করি, এটাকে হচ্ছে জিআর মামলা। সো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সিআর মামলাটা হচ্ছে 200 ধারার অধীন নালিশ, 200 ধারায়। আর এফআইআর হচ্ছে আপনার 154 ধারায়। তো এই কিছু কিছু ধারা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, কমপ্লেন্ট আপনার সেকশন 4 এর এইচ, সেকশন 4 তো প্রত্যেকটাই আছে। আপনার যে আমাদের যে বিভিন্ন টার্মগুলো, যেগুলো আপনি আপনার ডেফিনেশন দরকার, হ্যাঁ, যে টার্মগুলো আপনাকে জানা দরকার, সেই বিষয়গুলো আপনার প্রত্যেকটাই আছে হচ্ছে সেকশন 4 হ্যাঁ, 4 আপনি এইচ নাম্বারে আছে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, মানে কমপ্লেইন্ট। আর এফআইআরটা আছে কোথায়? আপনার 154-তে। ঠিক আছে, থানার যে প্রাথমিক তথ্য বিবরণী, একটা থানায় মামলা হইলে যে মামলাটা থানায় রুজু করা হয়, ওই মামলাটার যে প্রাথমিক তথ্য বিবরণী দেয়, ওটা দেয় কোথায়? থানায়। এবং ওটার নাম হচ্ছে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এজাহার। ওকে, তাহলে আমরা এই স্বাভাবিক বিষয়গুলো তো অবশ্যই জানি, আমরা আবারও একটু ভালো করে জেনে নেই। হ্যাঁ, ইনভেস্টিগেশন, তারপরে কি আপনার একটা মামলা হওয়ার পর, আপনার কমপ্লেইন্ট হোক আর এজাহার হোক, আপনার একটা মামলা হওয়ার পর তারপর কি হয়? তদন্ত হয়। তদন্ত কারা করে? পুলিশ কর্মকর্তারা। স্যার তদন্ত স্যার পুলিশ কর্মকর্তা করে স্যার। হ্যাঁ, আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে কিন্তু কোনো তদন্ত হয় না। তারা করে কি? ইনকোয়ারি। পুলিশ কর্মকর্তা। জি স্যার, পুলিশ ইনকোয়ারি করে, আর ইনভেস্টিগেশন সম্ভবত স্যার ম্যাজিস্ট্রেট করে। ইনভেস্টিগেশন করে পুলিশ, আর ইনকোয়ারিটি করে ম্যাজিস্ট্রেট। জি স্যার। ইনভেস্টিগেশন হচ্ছে আপনার তদন্ত। তদন্ত। আর ইনকোয়ারি, তদন্ত হচ্ছে পুলিশ কর্মকর্তা করে। হ্যাঁ, সেকশন হচ্ছে আপনার এল। হ্যাঁ, আর চ্যাপ্টার হচ্ছে আপনার 14। ইনভেস্টিগেশন চ্যাপ্টার হচ্ছে আপনার 14। ঠিক আছে, 15তে হচ্ছে আপনার বিচার শুরু, প্রথম এই যে 177 থেকে। ওকে, তাহলে আপনার এল হচ্ছে আপনার ইনভেস্টিগেশন। আর এফআইআরটা তো পাইলাম 154-তে। আর ডিসিশন পয়েন্টটা হচ্ছে আপনার যেটা চার্জশিট বলি আমরা, ফাইনাল রিপোর্ট, বা যেটা আপনার চার্জ যেভাবে হয়, চার্জশিট দেয় পুলিশ। হ্যাঁ, 173 ধারার আন্ডারে। তাহলে আমরা এই কয়েকটা ধারা এবং এই কয়েকটা সংজ্ঞার ধারা মনে রাখতে হবে। এই এল বিষয়টা কিন্তু মনে রাখেন। ইনভেস্টিগেশনে হচ্ছে 4-এর ইনভেস্টিগেশন এল। হ্যাঁ, ইনভেস্টিগেশন এল। আর আপনার ইনকোয়ারি হচ্ছে কে, কমপ্লেইন নাকি অনুসন্ধান। কেতে হচ্ছে অনুসন্ধান, ইনকোয়ারি যেটা ম্যাজিস্ট্রেট বা আদালত করে। হ্যাঁ, আর ইনভেস্টিগেশন হচ্ছে পুলিশ অফিসার, ঠিক আছে, অথবা ম্যাজিস্ট্রেট অনুমোদিত যে কোনো ব্যক্তি করতে পারে। ওকে, কিন্তু ম্যাজিস্ট্রেট করবে না। ম্যাজিস্ট্রেট অনুমোদন দিলে যে কোনো ব্যক্তিরে দিয়ে করাইতে পারে ইনভেস্টিগেশন। তারপরে আমরা দেখি একটু যে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রবাহ চিত্রটা দেখি। হ্যাঁ, অপরাধ সংগঠনের পর থেকে
একটা অপরাধ সংগঠিত হবার পর থেকে ট্রায়াল কোর্ট পর্যন্ত, একটা আগে বুঝেন বিষয়টা, একটা অপরাধ যখন সংগঠিত হয়, সংগঠিত হওয়ার পর থেকে ট্রায়াল মানে যখন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার মানে পর্যন্ত, এই যে পুরো একটা প্রক্রিয়াটা একটি সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বা জি পুলিশ স্যার। আপনি তাতে নালিশি মামলা করেন অথবা মানে এজাহার করেন, হ্যাঁ, উভয় পথেই বিচার ব্যবস্থা গতিশীল হয়। এই যে অপরাধ, একটা অপরাধ যখন সংগঠিত হয়, আগে বুঝছেন বিষয়টা, একটা অপরাধ সংগঠিত হবার পর আমরা এর প্রতিকারের জন্য দুইটা পথ আমাদের আইনে কি আছে, দুই ভাবে আপনি যাইতে পারেন। একটা হচ্ছে কমপ্লেইন্ট করতে পারেন কার কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে সেকশন 200 আন্ডারে, অথবা আপনার এফআইআর করতে হবে, এজাহার করতে হবে কত নম্বর ধারায়, 154 আন্ডারে। আপনার এই দুইটা পথে আপনি প্রতিকার পাবেন যদি একটা অপরাধ সংগঠিত হয়। সেখান থেকে এটাকে আপনার এর থেকে আপনি আইনিভাবে দুইটা পথে যাইতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আপনি এত দেরি করলেন কেন আজকে? ওই বাইরে থেকে কথা বলছিলাম তো তাই। শোনেন, ক্লাসগুলো কিন্তু করতে হবে একটু। আপনি এই যে ক্লাসে একটু শোনেন বা দেখেন, তারপরে যদি নোটটা দেখেন, আপনার কিন্তু কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আপনি যদি প্রথমবার একটা জিনিস দেখেন, ওইটার থেকে আপনি যদি একটু জানার পরে দেখেন, তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার আসবে। বুঝতে পারছেন বিষয়টা, ক্লাসটা করা কেন প্রয়োজন? জি স্যার। তাহলে আমরা কি জানলাম যে একটা অপরাধ যদি সংগঠিত হয়, একটা অপরাধ হইলে পরে আপনি দুইটা পদ্ধতিতে যাইতে পারবেন এর বিচারের জন্য। হ্যাঁ, এই অপরাধটাকে প্রতিরোধ করার জন্য আপনি দুইটা পদ্ধতি পাবেন। একটা হচ্ছে আপনি কমপ্লেন্ট কেস করতে পারবেন 200 ধারার আন্ডারে ম্যাজিস্ট্রেটের কাছে, আর একটা হচ্ছে আপনি থানায় এজাহার করতে পারবেন 154 আন্ডারে। তাহলে এতটুকু তো আমরা মোটামুটি বুঝি যে ফৌজদারি মামলা আপনি দুই ভাবে করতে পারবেন। আপনি দেওয়ানি মামলা যেরকম একটা লিখিত আপনার প্লেন্টের মাধ্যমে করতে হয়, প্লেন্ট সাবমিশনের মাধ্যমে একটা দেওয়ানি মামলা চালু হয়, কিন্তু এখানে কিন্তু ভিন্ন কথা। এখানে বলছে দুইটা মাধ্যমে আপনি এই মামলা চালু করতে পারবেন। একটা হচ্ছে কমপ্লেন্টের মাধ্যমেও করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি এফআইআর এর মাধ্যমেও করতে পারবেন। তা এতটুকু তো আমরা বুঝি নাকি? জি স্যার। তাহলে আপনার একটা কমপ্লেন্ট মামলা যদি আপনি ম্যাজিস্ট্রেটের কাছে করেন, অথবা আপনি যদি একটা ফৌজদারি আইনে যদি আপনি একটা এফআইআর করেন, করার পরের প্রক্রিয়াটা কি আপনার তো সেটা জানতে হবে। আপনি একটা মামলা করলেন, আপনাকে একজনে আপনার একটা ক্ষতি করলো, অথবা আপনার কোনো মানে ফৌজদারি কোনো অপরাধ করলো আপনার সাথে, আপনি একটা মামলা করলেন, করার পরে মামলাটা হয়তো আপনি থানায় করলেন অথবা আপনি কোর্টে করলেন। তো করার পরের প্রক্রিয়াগুলো আমাদের জানা দরকার না, যেহেতু আমরা ফৌজদারি বিষয়ে পড়বো। তা সেই কথাটাই বলছে, আপনার যখন একটা মামলা শুরু হওয়ার পরে আপনার ইনভেস্টিগেশন শুরু হবে, তদন্ত। আর এই ইনভেস্টিগেশনটা করবে কে? এই ইনভেস্টিগেশনটা করবে হয়তো কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট, যদি কাউকে পাওয়ার দেয়। ম্যাজিস্ট্রেট কিন্তু ইনভেস্টিগেশন করবে না কখনোই। ইনভেস্টিগেশন ম্যাজিস্ট্রেট কখনো করে না। ম্যাজিস্ট্রেট যেটা করে সেটা হচ্ছে ইনকোয়ারি। ওকে, এতটুকু তো আমরা মনে রাখতে পারবো। জি স্যার। তাহলে আপনার এই ইনভেস্টিগেশন করতে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটে, কি কি বিষয় প্রয়োজন, কি কি জানা প্রয়োজন, একটা ইনভেস্টিগেশন করার পরে সর্বশেষ পদ্ধতি কি, কিভাবে একটা ইনভেস্টিগেশন করতে করতে চার্জশিট পর্যন্ত যাবেন, সেখান থেকে আপনি ফাইনাল রিপোর্ট পাবেন না আপনি চার্জশিট দিবে আপনার বিরুদ্ধে, সেই বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আপনাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা একটা মামলার প্রক্রিয়া, সুতরাং এই প্রক্রিয়ায় আপনি কিভাবে একটা মামলাকে মোকাবেলা করবেন, অ্যাজ এ আপনি একজন আইনজীবী হিসেবে আপনার একজন ক্লায়েন্টকে আপনি কিভাবে সাপোর্ট দিবেন। আপনি যখন কোর্টে যাবেন, আপনার একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে যে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, ঠিক আছে, বা তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তারপরের স্টেপগুলো আপনি কিভাবে কি নিবেন, এই বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ
আপনার কমপ্লেইন্ট বা এফআইআর দিয়ে শুরু করে আমরা ইনভেস্টিগেশন থেকে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট একদম এই পর্যন্ত আমরা চলে যাব। এই প্রত্যেকটা স্টেপে স্টেপে যে ইনভেস্টিগেশন, তারপরে চার্জশিট, তারপর কগনিজেন্স, বিচার, ট্রায়াল, এই পর্যন্ত আমরা চলে যেতে হবে। তাহলে আমাদের এই স্টেপগুলো মনে রাখতে হবে যে একটা মামলা আপনার কমপ্লেন্ট কেস হোক, এফআইআর কেস হোক, আপনারা ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করব বিভিন্ন সেকশনের মাধ্যমে, এবং চার্জশিট হবে অপরাধের সত্যতা মিললে, আর ফাইনাল রিপোর্ট হবে অপরাধ যদি প্রমাণিত, ইনভেস্টিগেশনে যদি কোনো অপরাধ প্রমাণিত না পায় বা ফলস কেস হয়, সেক্ষেত্রে তাকে ফাইনাল রিপোর্ট দিতে পারবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবং কগনিজেন্স আমরা তো আগেই পড়লাম, কগনিজেন্সটা আমরা আগে পড়ছি যে 190 আন্ডারে যে কিভাবে কগনিজেন্স নেয় সেটা তো বুঝতে পারছেন। তো এরপরে আমরা 190-তে মিলাইয়ে আমরা ট্রায়ালে চলে যাব। বিষয়টা বুঝতে পারছেন কোথা দিয়ে আমরা কোথায় যাব? জি স্যার। এই এই পদ্ধতিটা যদি আপনি মনে না রাখতে পারেন, এই পদ্ধতিটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো জায়গা থেকে কিছু বুঝবেন না। কারণ এইখানে যখন যাবেন, তারপর আপনার একটা মামলা ট্রায়াল হবে, সাক্ষী হবে, ঠিক আছে, তারপর জেরা হবে, তারপর হচ্ছে জবানবন্দি, জেরা হবে, হওয়ার পর টোটালি শেষ পর্যায়ে যাই আপনার রায় হবে। রায় হওয়ার পর আপনার যখন বিচার হয়ে যাবে, তারপরে কি করবেন? আপিল হবে, রিভিশন হবে, হ্যাঁ, আপিল রিভিশন হবে। এই টোটাল প্রক্রিয়াটাই আমরা শেষ করব আমাদের ক্লাস। আমাদের কিন্তু সেইভাবেই কোর্স আপনার অ্যাপ্লাই করা, এবং আমরা সেইভাবেই কোর্সটাকে পরিচালনা করতেছি। ঠিক আছে আপু, বোঝা যাচ্ছে? জি স্যার। বুঝতে হবে। তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখবো, আমাদের যে সিআরপিসির আপনার 4 নম্বরের সাবসেকশন 1-এর এইচ নম্বরে সেকশন 4, সিআরপিসির সেকশন 4-এ হচ্ছে আপনার ডেফিনেশন আছে। এই ডেফিনেশনের সিআরপিসির 4-এর 1-এ আছে ডেফিনেশন। এই ডেফিনেশনের এইচ নাম্বারে, মানে এ থেকে শুরু করে এইচ নাম্বারে যাই আমরা পাইছি কি? কমপ্লেইন্ট, কমপ্লিট। নালিশ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই নালিশ করা হয় কত ধারায়? 200 ধারায়। আর এর ডেফিনেশনটা আছে কোথায়? এইচ নাম্বারে। 4-এর 1 তো সবটাই আছে আপনার ডেফিনেশনের যত সেকশন। তো এই 4-এর 1 আর আপনার মনে রাখা লাগবে না, আপনি মনে রাখবেন যে এইচ নাম্বারে আছে আমার। 4-এর 1 মনে থাকবে, কিন্তু আপনার এইচ নাম্বারটা কিন্তু ভুল হবে। এই ভুলটা মনে রাখবেন যে এইচ নাম্বারে আছে আমার নালিশ। তো আমরা দেখি যে একটা নালিশ এবং এর সংজ্ঞা বা এর মূল উদ্দেশ্যটা কি। তো ম্যাজিস্ট্রেট যাতে কোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, একজন ম্যাজিস্ট্রেট যে কোনো একটা অপরাধের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করেন, সেই উদ্দেশ্যে তার নিকট লিখিত হতে পারে বা মৌখিকভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। তাহলে আমরা নালিশটা যদি আমাদের ভাষায় লিখি, আমরা বইয়ের ভাষায় লিখি না, আমাদের ভাষায় লিখলে আপনার এইভাবে আসবে যে একজন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো একটা অপরাধের বিচার নিয়ে আসছেন। একজন ম্যাজিস্ট্রেট যাতে সেই বিচারটা করতে পারে, সেই অপরাধটার বিচার করতে পারে, সেই উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিতভাবে কোনো একজন ফরিয়াদির অভিযোগটাই হচ্ছে নালিশ। বিষয়টা কি আমরা বুঝতে পারছি যে নালিশ কারে বলে? আপু জি জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝা যাচ্ছে স্যার। ম্যাজিস্ট্রেট যাতে কোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, একজন ম্যাজিস্ট্রেটের কাছে একজন মানুষ আসবে কির জন্য? যে তার বিরুদ্ধে যে অপরাধ হয়েছে সেই অপরাধটার বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা গ্রহণ করেন, সেই উদ্দেশ্যে তার নিকট মৌখিকভাবে বা লিখিতভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা, কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে আপনার নালিশ। এর গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা বুঝে রাখেন। পুলিশ অফিসারের রিপোর্ট কখনোই নালিশ এর অন্তর্ভুক্ত নয়। পুলিশ অফিসারের রিপোর্ট কিন্তু কখনোই নালিশের অন্তর্ভুক্ত নয়। এর মূল উদ্দেশ্য কি? নালিশের লক্ষ্য হলো শাস্তি প্রদান নয়, বরং ম্যাজিস্ট্রেটকে কগনিজেন্স, আমলে নেওয়ার জন্য একটা অনুরোধ করা। নালিশের উদ্দেশ্য হচ্ছে আপনার বিচারটাকে সে আমলে নিবে। শাস্তির জন্য আপনি শাস্তিটা ওই সময় হবে না, আপনার আমলে নিবে।
তার জন্য আপনি নালিশ করতেছেন যে স্যার আমার সাথে অমুকে এই ব্যবস্থা এইটা করছে, এর জন্য আমি বিচার চাই। এটা বলে না আপনি যখন একটা মামলা করে, মামলায় কি লেখে যে আমার বিরুদ্ধে অমুকে এই স্টেপ নিছে, আমি এর বিরুদ্ধে বিচার চাই। তো সেটাই বলছে যে নালিশের লক্ষ্য শাস্তি প্রদান নয়, নালিশের লক্ষ্যটা শাস্তি প্রদান নয়, বরং ম্যাজিস্ট্রেটকে কগনিজেন্স বা আমলে নেওয়ার একটা অনুরোধ জানানো। তারপর ম্যাজিস্ট্রেট নিয়ে দেখবে, সাক্ষ্য প্রমাণ নিয়ে দেখবে, যদি ঘটনা সত্য হয় তাহলে সে শাস্তি দিবে, যদি সত্য না হয় তাহলে তাকে খালাস দিবে, মুক্তি দিবে, ওকে, ডিসচার্জ করবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা একটা বিষয় দেখি যে আপনার একটা বৈধ নালিশের 5টা অপরিহার্য উপাদান। হ্যাঁ, একটা বৈধ যদি নালিশ করতে যান সেক্ষেত্রে তার 5টা অপরিহার্য উপাদান লাগবে। একটা হচ্ছে লক্ষ্য থাকতে হবে, অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করতে হবে। আপনার লক্ষ্য থাকতে হবে যে আপনি কোন জায়গায় পেশ করবেন। একটা বৈধ নালিশের ক্ষেত্রে আপনার লক্ষ্য থাকতে হবে যে আপনি কোন জায়গাটায় পেশ করবেন, সেই কথাটা বলছে যে লক্ষ্য থাকতে হবে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ প্রেরণ করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি যদি দেখেন যে পুলিশের কাছে কিন্তু নয়, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের যে 5টা আপনার গুরুত্বপূর্ণ উপাদান। আর এর ফর্মটা কি হবে, রূপটা কি হবে? রূপটা হচ্ছে মৌখিক হইতে পারে বা রিটেন হইতে পারে, লিখিত হইতে পারে, উভয়ই নালিশ হবে। আপনি যদি মৌখিক ভাবেও বলেন সেটাও নালিশ। আর সাবজেক্টটা কি হবে, বিষয়টা কি হবে? কোনো অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে, আপনার সাথে কোনো কিছু ঘটছে বা আপনার কোনো ক্ষতি হয়েছে, এটা সুনির্দিষ্টভাবে ফৌজদারি অভিযোগ হইতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তারপরে আমরা দেখি যে আসামি কি হবে? এই যে নালিশটা করলে আসামি কি হবে? এখানে বলছে যে চেনাও হইতে পারে কেউ, আবার অচেনাও কেউ হইতে পারে, আননোন কোনো ব্যক্তিও হইতে পারে। একটা নালিশের ক্ষেত্রে আসামি যে তার চেনা হইতে হবে এমন না, রাত্রে আপনাকে চিনতেই করছে, আপনি তো কাউকেই চেনেন না, তাহলে আপনার এই নালিশটা আপনি করবেন কার নামে? আপনি আননোন পারসনের নামে নালিশ করবেন। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করে বের করবে যে ঘটনার সাথে কারা জড়িত ছিল। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা কি পাইলাম যে আসামির ক্ষেত্রে চেনাও হইতে পারে, অচেনাও হইতে পারে। আর উদ্দেশ্যটা কি হবে? আপনি নালিশ করবেন, তো আপনার তো একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য থাকতে হবে এইটা যে ম্যাজিস্ট্রেট যাতে আইনগত ব্যবস্থা নেন, সেই প্রার্থনা থাকতে হবে। আপনি কিন্তু শাস্তি চাইতে পারবেন না বা শাস্তি আপনি দাবি করতে পারবেন না যে এই শাস্তি দিতে হবে। আপনি নালিশ জানাইছেন, সেই প্রার্থনা থাকতে হবে যে ম্যাজিস্ট্রেট যাতে আইনগত ব্যবস্থা নেয়। ম্যাজিস্ট্রেট তারপরে সাক্ষ্য প্রমাণের উপরে ভিত্তি করে ব্যবস্থা নিবে। ক্রিমিনাল কেস আর সিভিল কেস কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো এইগুলা মাথায় রাখতে হবে। ক্রিমিনাল সেক্টর যখন পড়বেন ক্রিমিনাল হিসেব মাথায় আনতে হবে, ঠিক আছে? কারণ সিভিলটা হচ্ছে একটা আপনার মানে প্রাইভেট ধরনের মামলা, মানে ব্যক্তি বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে রাষ্ট্র প্লাস ব্যক্তি অপরাধী, রাষ্ট্র ভার্সেস অপরাধী হয় ফৌজদারি মামলায়। তাহলে আমরা পরীক্ষার জন্য দেখি যে কি প্রশ্ন আসে, নালিশ কি কেবল আমলযোগ্য অপরাধের জন্য হয়? এরকম যদি আপনার একটা টিকে আসে যে নালিশ কি আমলযোগ্য অপরাধের জন্য, উত্তর কি হবে? উত্তর হবে না। কগনিজেন্স ও নন কগনিজেবল অথবা নন কগনিজেবল উভয় অপরাধের জন্যই নালিশ করা যায়। আর আপনার এফআইআর হবে শুধুমাত্র কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারছেন? পার্থক্যটা কোথায়? তাহলে এই পার্থক্য করাগুলো শিখতে হবে। আইনের বেসিক যেরকম জানবেন, এর ব্যতিক্রম আপনাকে ভালো করে দেখতে হবে, তাহলে আপনার বেসিকটা মনে থাকবে। আপনি যদি সব বিষয়ের বেসিকটা আগে জানবেন, বেসিক জানার পর ব্যতিক্রম জানবেন, তাহলে আপনার আর প্রত্যেকটা জিনিসের সাথে কম্পেয়ার করার চেষ্টা করবেন যে এফআইআর এবং এই যে নালিশ এর ভিতরে পার্থক্য কি। তাহলে আমরা একটা পাইলাম কি, যে এফআইআর হচ্ছে শুধুমাত্র কগনিজেবল অফেন্স, হ্যাঁ, আর আপনার নালিশের ক্ষেত্রে কগনিজেবল নন কগনিজেবল উভয় ক্ষেত্রেই হতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন দেখি, আমরা এতক্ষণ তো নালিশ দেখলাম, এখন দেখি আমরা আসলে এফআইআরটা কিভাবে হয়। ঠিক আছে, এফআইআরটা আপনি কোথায় করবেন? একটা পুলিশ স্টেশনে, থানায়
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর আপনাকে আমলযোগ্য কগনিজেবল অপরাধ সংগঠনের যে প্রথম সংবাদ মৌখিক বা লিখিতভাবে দেওয়া হয়, এখানেও বসে মৌখিক বা লিখিত উভয়ভাবেই দিতে পারবেন, হ্যাঁ, তাকেই এফআইআর বলে। এফআইআর যে আপনার লিখিত হইতে হবে এমন কোনো কথা নেই, এফআইআর আপনি মৌখিক ভাবেও বলতে পারেন ওসির কাছে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে মৌখিক হইলে, যদি মৌখিক ভাবে আপনি করেন সেক্ষেত্রে ওসি কি করবে? সেক্ষেত্রে বলছে যে যদি মৌখিক ভাবে আপনি মানে এফআইআরটা করতে আসেন, এজাহার করতে আসেন, সেক্ষেত্রে ওসি বা ডিউটি অফিসার তা লিখে নেবেন, তারপর কি করবে? লেখার পরে আপনাকে পাঠ করে শোনানো হবে, হ্যাঁ। ওই যে সংবাদদাতা যিনি নালিশ করতে মানে এফআইআর করতে এজাহার করতে আসছেন তাকে লিখে শোনানো হবে এবং স্বাক্ষর নেওয়া হবে তার। তারপরে এটা থানার ভিপি ফরম নং 27 বইতে পরবর্তীতে লিপিবদ্ধ করা হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই প্রসিডিউর গুলো কিন্তু মনে রাখতে হবে, আপনি কোনটার পরে কোনটা আসে এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি পরীক্ষার খাতায় সুন্দরভাবে আপনি রাইট ডাউন করতে পারবেন এবং আপনি একুরেট, আপনি একজন মানে যোগ্য আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন যখন আপনি এর প্রতিটা ধাপ স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন কোন জায়গা থেকে আমি কোন জায়গায় যাচ্ছি। তাহলে আপনার একটা এফআইআর এর উদ্দেশ্য কি এবং এর আইনি মূল্য কতটুকু, এই বিষয়টা আমাদের জানা দরকার। যেহেতু একটা এফআইআর আপনি করবেন আপনার ক্লায়েন্টের পক্ষে, অথবা আপনি নিজেই একটা এফআইআর করতে গেলেন, এতে এফআইআর এর উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্যে আপনি এফআইআর করলেন, অথবা মানে এফআইআর করার পরে কি কি বিষয়গুলো হবে, অথবা আইনি এর মূল্য কতটুকু, এই বিস্তারিত বিষয় আমরা একটু দেখি। তাই মূল উদ্দেশ্য সমূহ আমরা দেখি যে একটা এফআইআর করার মূল উদ্দেশ্যটা কি। তো ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল করা, এটা হচ্ছে আপনার এই যে ফৌজদারি বিভিন্ন যে অপরাধ সংগঠিত হয়, অপরাধের বিচার ব্যবস্থাকে গতিশীল করা, মানে বিচার ব্যবস্থাটাকে আপনার ইমপ্রুভমেন্ট করা। বিষয়টা বুঝতে পারছেন? আরো উন্নতি করা। অপরাধের প্রাথমিক বিবরণ দ্রুত নথিভুক্ত করা সাজানো গল্পের সুযোগ কমায়। আপনি যদি একটা অপরাধ হওয়ার পরে দ্রুত আপনার অপরাধের প্রাথমিক বিবরণ আপনি নথিভুক্ত করতে পারেন, পরবর্তীতে এই বিষয়ে কেউ সাজানো গল্পের সুযোগ পাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আপনার দিন যত যাবে তত গল্প সাজানোর সুযোগ তৈরি হবে। হ্যাঁ, তাহলে আপনি যত দ্রুত আপনি অভিযোগ আসবে তত সত্যতা, তত মানে সত্য, তাহলে আপনার সাজানো গল্পের সুযোগ কমায়। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। তাহলে আমরা উদ্দেশ্য পাইলাম কি, যে ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল করা, আর হচ্ছে অপরাধের প্রাথমিক বিবরণ দ্রুত নথিভুক্ত করা সাজানো গল্পের সুযোগ কমায়। তদন্তকারী কর্মকর্তার আইওর জন্য প্রাথমিক গাইডলাইন তৈরি করা। একজন তদন্তকারী যে কর্মকর্তা আপনার এই মামলাটা তদন্ত করবে তার জন্য একটা প্রাথমিক গাইডলাইন তৈরি হয় এফআইআর এর মাধ্যমে। বিষয়টা বুঝতে পারছেন? কারণ ওইখানে সব বিষয়গুলো লেখা থাকে, উনি ওই যে আপনার প্রসিডিং সহ উনি কিন্তু তখন ইনভেস্টিগেশন করতে পারে। ওকে, ওই প্রসিডিউরে। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পারতেছি। থ্যাংক ইউ। তাহলে আমরা এফআইআর কোনো সাবস্টেন্টিভ এভিডেন্স, মৌলিক সাক্ষ্য নয়। এফআইআর কিন্তু আপনার মৌলিক সাক্ষ্য নয়, এটি কেবল ধারা খণ্ডন করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এফআইআর কিন্তু আপনার এটা হচ্ছে আপনি বেসিক একটা হিসাব রাখেন যে একটা এফআইআর আপনার মৌলিক সাক্ষ্য নয়। এফআইআর আপনি যা যা লিখলেন সবই যে সত্য বা সবই যে সত্য হিসেবে আদালত ধরে নেবে এমনটা নয়। বিষয়টা বুঝতে পারছেন? তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার করবোরেশন করা যায়। সাক্ষ্য আইনের কোনো কোনো ক্ষেত্রে এফআইআর কে আপনি করবোরেশন করতে পারবেন এবং কন্ট্রাডিকশন মানে এটাকে ভঙ্গনও করতে পারবেন। কোনো সময় কোনো ঘটনার সাথে আপনি মিলাইতেও পারবেন, আবার সম্পূর্ণ ওটাকে আপনি আলাদাভাবে করতে পারবেন, মানে কন্ট্রাডিকশনও করতে পারবেন। বিষয়টা বোঝা যাচ্ছে? স্যার, কন্ট্রাডিকশনটা মানে কি? কন্ট্রাডিকশন হচ্ছে করবোরেশনের বিপরীত শব্দ, মানে আপনার একটার সাথে আপনি সামঞ্জস্য আর একটা হচ্ছে আপনার বিপরীতার্থ। মানে কোনো আপনি খণ্ডন করতে পারবেন কোনো বিষয়কে, বুঝছেন? খণ্ডন করতে পারবেন বা সমর্থনও করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? যে কোনো একটা বিষয়কে আপনি খণ্ডন করতে পারবেন এই এফআইআর এর মাধ্যমে, আবার কোনো বিষয়কে আপনি সমর্থনও করতে পারবেন। এটা সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে আপনি গণ্য হবে না।
এটা কিন্তু এভিডেন্স হিসেবে গণ্য হবে না, তবে কোনো কোনো ক্ষেত্রে আপনি সাক্ষ্য আইনের মাধ্যমে আপনি সমর্থন করতে পারবেন অথবা খণ্ডন করতে পারবেন, এই কথাটাই বলছে। তাহলে আমরা দুইটা বিষয় পড়লাম, একটা পড়লাম কি কমপ্লেইন্ট আর একটা পড়লাম কি এফআইআর। তাই এর ভিতরে একটু পার্থক্যটা আমরা আসলে দেখি যে এর পার্থক্যটা কি, একটা এফআইআর এবং একটা আপনার যে কমপ্লেইন্ট, এর ভিতরে তো পার্থক্যটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার বুঝতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি যতই মনে মনে ভাবেন যে আমি তো জানি বা পারি, তারপর আপনার কিন্তু এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে, এবং আপনার এটা যতটা আপনি কোনো বিষয়কে পার্থক্য করতে পারবেন তত কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, তত আপনার ওই সম্পর্কে আরো ধারণা আসবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কমপ্লেন্টটা হচ্ছে কার কাছে করা হয়? ম্যাজিস্ট্রেটের নিকট। ঠিক আছে। আর এফআইআরটা করা হয় ওসির নিকট, থানায়। তাহলে আমরা একটা পার্থক্য করতে পারলাম। সংশ্লিষ্ট ধারা হচ্ছে একটা হচ্ছে এইসে 4-1 এইসে এর ডেফিনেশন, কার কমপ্লেন্টের নালিশের ডেফিনেশন হচ্ছে 4-1 এইসে, আর এফআইআরটা হচ্ছে 154 নম্বর ধারায়। তাহলে আমরা দুইটা পার্থক্য পাইলাম। অপরাধের প্রকৃতি, কমপ্লেন্টের ক্ষেত্রে আপনার কগনিজেবল হইতে পারে, নন কগনিজেবল হইতে পারে, আমলযোগ্য হইতে পারে, আমল অযোগ্য মামলাও হইতে পারে, আপনি কমপ্লেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে কে? আদালত। আর এফআইআর এর ক্ষেত্রে শুধুমাত্র কগনিজেবল অফেন্সকে আপনি এফআইআর হিসেবে গ্রান্ট করতে পারে, আপনার নন কগনিজেবল হিসেবে কোনো মামলা এফআইআর হবে না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা এই 4টা পার্থক্য পাইলাম, 3টে পার্থক্য পাইলাম। এরপর পুলিশ রিপোর্ট। এখন পুলিশ রিপোর্ট নালিশ নয়, একটা পুলিশ রিপোর্ট আপনার কিন্তু নালিশ না। তদন্তের পর পুলিশ রিপোর্ট হয়, একটা মামলার তদন্তের পর পুলিশ রিপোর্ট দেয়, ঠিক আছে, সেটা পুলিশ রিপোর্ট। কিন্তু পুলিশ রিপোর্ট দিলে ওইটা কিন্তু নালিশ না। নালিশের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট হিসেবে আপনি পুলিশ রিপোর্টকে আপনি নালিশ হিসেবে ইউজ করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? আর শপথের বিষয় আছে, এজাহারে আপনার শপথ গ্রহণের প্রয়োজন নেই, আর এফআইআর এ 200 ধারাতে আপনার জবানবন্দি গ্রহণের শপথ লাগে। তাহলে আমরা এই যে 5টা পার্থক্য আমরা লিখতে পারবো না পরীক্ষার খাতায়, বুঝে বুঝে। আমরা আরেকটা বিষয় যদি দেখি যে আমল যোগ্য বনাম আমল অযোগ্য অপরাধ, আমরা যে বলি না কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স, তো এই দুইটা বিষয় আপনার যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন, আপনার যদি জ্ঞানে এই দুইটা বিষয়ে যদি আপনি অনুধাবন করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা অপরাধের প্রকৃতি যদি আপনি বুঝতে পারেন যে কোনটা আমলযোগ্য বা কোনটা আমল অযোগ্য অপরাধ, সেক্ষেত্রে আপনি অনেক আপনার এই ফৌজদারি বিষয়ে কিন্তু আপনার ধারণা থাকবে অনেক বিষয়ের উপরেই, যখন আপনি আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ আলাদা করতে পারবেন। তো আমরা দেখি প্রথমে যে কগনিজেবল অফেন্স, যেটা আমলযোগ্য। আমলযোগ্য অফেন্স কোনটা? সেকশন 4-1 এফ, হ্যাঁ, সিআরপিসির সেকশন 4 তার সাবসেকশন 1 এর নাম্বারিং এ এফ এ থেকে এফ পর্যন্ত গিয়ে আমাদের এফ নাম্বারে আছে কগনিজেবল অফেন্স, অর্থাৎ আমলযোগ্য অপরাধ। তাহলে আমলযোগ্য অপরাধ, এবং আমরা এই আমলযোগ্য অপরাধটা পাবো 2য় শিডিউলে। আমাদের যে 2য় শিডিউল আছে এই সিআরপিসির, সেখানে আপনি আমলযোগ্য অপরাধের তথ্য আছে। আর ক্ষেত্রে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, তাহলে কগনিজেবল অফেন্স কোনটা? যে অপরাধে পুলিশ গ্রেপ্তার এই ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে, সেটা হচ্ছে আপনার কগনিজেবল অফেন্স, যেমন খুন, ডাকাতি, ধর্ষণ। তাহলে আপনি কগনিজেবল অফেন্সটা সংক্ষেপে আপনার ভাষায় আপনি লিখে দিতে পারবেন না? স্যার লেখা যাবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আর নন কগনিজেবল অফেন্সটা কি? এটা পাবেন কোথায়? সেকশন, ওই যে সেকশন 4-1 তার এন নাম্বারে, একটা হচ্ছে এফ এ আর একটা হচ্ছে এন এ। এন এ হচ্ছে নন কগনিজেবল আর এফ এ হচ্ছে কগনিজেবল। তাহলে আপনি কিভাবে মনে রাখবেন? ননে মানে এন, নন এন, হ্যাঁ, আর এফটা হচ্ছে কগনিজেবল, আর তার সাথে এফটারে মনে রাখবেন যে এফটা হচ্ছে কগনিজেবল। তাহলে আমি এন এ আছে নন কগনিজেবল আর এফ এ আছে কগনিজেবল, এইভাবে মনে রাখবেন, হ্যাঁ। তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট বা আদেশ ছাড়া গ্রেপ্তার বা তদন্ত করতে পারে না। পুলিশ কি পারে না?
নন কগনিজেবল ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার বা তদন্ত করতে পারে না স্যার। এই নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে তাহলে আমরা এই বিষয়টা পাইলাম কোথায় পাইলাম সেকশন 55(2)তে, হ্যাঁ 155(2)তে সাধারণ লঘু প্রকৃতির অপরাধ কিরকম মানহানি, আঘাত, প্রতারণা এই ধরনের অপরাধ যদি হয় সেক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে বা তদন্ত করতে পারে না। তো ওইটারই আমরা বলি জি, নন স্যার। কগনিজেবল অফেন্স, যে একটু লঘু অপরাধ যেটা আপনার লঘু অপরাধ, জি স্যার। হ্যাঁ। সো আমরা যদি কগনিজেবল এবং নন কগনিজেবলটা আপনাকে ভালো করে কিন্তু বুঝতে হবে সিআরপিসি পড়তে গেলে। তাহলে আজকে আমরা আমাদের প্রথম যে পার্ট, এই পার্টে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে অপরাধ ঘটলো, একটা অপরাধ শুরু হওয়ার পর থেকে ঘটলো, স্যার। ফৌজদারি প্রক্রিয়ার সূচনা বিন্দু, যে একটা অপরাধ ঘটার পরে কি কি প্রসিডিউরটা ফলো করতে হয় বাংলাদেশের আইনে। হ্যাঁ, অপরাধ জি ঘটলো, স্যার। অপরাধ ঘটার পরে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে পারেন কমপ্লেন্ট নিয়ে। অথবা থানায় স্যার এফআইআর দাখিল করা যাবে। সেখানে আপনি ওই যে আপনার 4(1)এর এইসি আছে কগনিজেবল এবং নন কগনিজেবল, হ্যাঁ জি স্যার। এই বিষয়গুলো আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে পারবেন। আর থানায় যদি শুধুমাত্র কগনিজেবল অফেন্স হয় সেক্ষেত্রে আপনি থানায় যাইতে পারবেন 154 আন্ডারে। তাহলে এটাই তো আমরা আজকে জানলাম। আর এর ফলাফল কি? পরবর্তীতে ইনভেস্টিগেশন শুরু হয়। এই একটা মামলা দায়ের হওয়ার পর, সেটা হোক নালিশি মামলা অথবা হোক আপনার সিআর মামলা, আপনার তার ফলাফল কি হয়? মামলাটা দায়ের করার পর তারপরে তদন্ত শুরু হবে, ইনভেস্টিগেশন। জি ইনভেস্টিগেশন। স্যার। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী ধাপে দেখি যে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট কিভাবে দেয়। এই ইনভেস্টিগেশনের পরবর্তী ধাপ হচ্ছে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ হবে। হ্যাঁ, হয় চার্জশিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট দিবে, দুইটার একটা করতে হবে পুলিশকে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব। আর এর সাথে দেখব স্যার জিয়ার মামলা আর জিয়ার মামলা কোনটাকে বলে? সিআর মামলা এবং জিআর মামলা। জি স্যার। সিআর মামলাটা হচ্ছে আপনার কমপ্লেন্ট কেস, ঠিক আছে? সিআর মামলাটা হচ্ছে আপনার নালিশের মাধ্যমে হয় 200 ধারায়। একজন ম্যাজিস্ট্রেটের কাছে আপনি কগনিজেবল হোক নন কগনিজেবল হোক সরাসরি নালিশের মাধ্যমে আপনি যে আদালতে যে মামলাটা করা হয় ওইটাকে বলে আপনার সিআর মামলা। আর জিআর মামলাটা হচ্ছে আপনার এফআইআর এর মাধ্যমে যেটা আপনি করেন, জেনারেল আপনার ওটাকে কি বলে আপনার যে এজাহারের মাধ্যমে, জেনারেল রেজিস্টার, বুঝতে পারছেন? যেটা ওই এফআইআর মাধ্যমে করা হয় সেটা জিয়ার মামলা। সেটা হচ্ছে জিআর মামলা, আর আপনার হচ্ছে কমপ্লেন্ট কেস হচ্ছে সিআর মামলা। নাকি কাজী মেহেদী হাসান ভাই, ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এই বিষয়টা আপনার বুঝতে হবে। কমপ্লেন্ট রেজিস্টার হবে স্যার সিআর মামলা, স্যার ওটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালতে যে স্যার নালিশের মাধ্যমে স্যার ওই মামলাটা সেটা দাখিল হতে করতে পারে হয়। আপনার কগনিজেবল বা নন কগনিজেবল। আর জি স্যার। জিআর মামলাটা হচ্ছে আপনার থানায় যেটা করে সেটা স্যার কগনিজেবল অফেন্স, শুধুমাত্র কগনিজেবল অফেন্স, এবং সেটা হচ্ছে জিআর মামলা, এটা হচ্ছে জেনারেল রেজিস্টার মামলা, ঠিক আছে? এটা একদম ক্লিয়ার স্যার। আপনার এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে কিন্তু আপনি সিআরপিসি পড়তে গেলে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা গতকালকে দেখছি যে আপনার গ্রেপ্তারি প্রক্রিয়ার যে নিয়ন্ত্রণ নতুন আইনে বিস্তারিত বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবং আপনার এই প্রসিডিউরটা ফলো না করলে 167 এর আন্ডারে কিন্তু এটা কাজী মেহেদী হাসান ভাই, এগুলো কিন্তু মনে রাখতে হবে কিন্তু, এই যে নতুন আইনগুলো। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এগুলো একটু ভালোভাবে নোট থেকে দেখে নিবেন। তাহলে আমরা এখন দেখব কি ইনভেস্টিগেশন। আমরা এতক্ষণ দেখলাম একটা মামলা কিভাবে সিআর মামলাটা হয়, আর কিভাবে মানে সিআর মামলা কি আর জিআর মামলা কি, এই দুইটা বিষয় দেখলাম। হ্যাঁ, একটা হচ্ছে এজাহার আর একটা হচ্ছে আপনার কমপ্লেন্ট, নালিশ। কমপ্লেন্ট রেজিস্টার স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা দেখি যে এর পরবর্তী ধাপ ইনভেস্টিগেশন। আমরা কিন্তু দ্বিতীয় আরেকটা ধাপে চলে আসলাম। হ্যাঁ, ওইটা কিন্তু একটা স্টেজ ছিল। আপনার দুইটা ভাবে আপনি একটা মামলা করতে পারবেন। এখন আপনার এই মামলা করার পর কি হবে? এই যে মামলাটা আপনি করলেন, কোর্টে করলেন অথবা থানায় করলেন, করার পরে কি হবে? যদি আপনার ম্যাজিস্ট্রেট প্রাথমিক ভাবে আপনার এই তদন্তে যদি সত্যতা কিছু না পায় তাহলে আপনাকে ডিসচার্জ করে দিতে পারে, তাই না? আর নইলে আপনাকে ইনভেস্টিগেশনের জন্য থানায়ও পাঠাইতে পারে
বা আদালত কোনো ব্যক্তিকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে পারে ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে। ওকে, আর পুলিশ যদি আপনার এফআইআর এর মাধ্যমে কোনো মামলা হয় সেক্ষেত্রে পুলিশ ইনভেস্টিগেশন করবে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে ইনভেস্টিগেশনটা কতটা গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থায়। জি স্যার, ইনভেস্টিগেশনটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। 4-1 এলে পাইলাম কি ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন, জি স্যার। 4-1 এল, এই বিষয়টা কিন্তু মনে রাখবেন যে 4-1 এলে হচ্ছে ইনভেস্টিগেশন আর 4-1 কেতে হচ্ছে আপনার ইনকোয়ারি। ইনকোয়ারি 4-1 কেতে ইনকোয়ারি আর হচ্ছে এলে হচ্ছে ইনভেস্টিগেশন। স্যার মনে থাকবেন ইনশাআল্লাহ স্যার। তাহলে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। আর আমল অযোগ্য অপরাধ হচ্ছে এনএ, মানে নন কগনিজেবল হচ্ছে এনএ। আর এফএ হচ্ছে আপনার আমলযোগ্য নাকি? জি স্যার, কগনিজেবল। হ্যাঁ, এফএ কগনিজেবল আর এন হচ্ছে নন কগনিজেবল। তাহলে আমাদের এই এফ আর এন মনে রাখতে হবে, আর এখান থেকে মনে রাখতে হবে কে আর এল আর কে। তাহলে এই আপনি যদি পয়েন্ট আকারে মনে রাখেন তাহলে আপনার মনে থাকবে, খাতায় আপনি লিখতে পারবেন। আর যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন যে কোনো পরীক্ষক আপনাকে অবশ্যই ভালো মার্কস দিবে, কিন্তু সুন্দরভাবে যদি আপনি সব ইনফরমেশন দিতে পারেন। এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো বলে এই ছোট ছোট ভাবে লিখেন, তাতে আপনি ফুল মার্কস পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু বাড়তি কোনো কথার আপনার দরকার নেই। তাহলে আপনার ইনভেস্টিগেশনটা কি আসলে আমরা এটা আগে দেখি। ঠিক আছে, 154 ধারা এফআইআর এর মাধ্যমে স্যার ইনভেস্টিগেশন শুরু হয় স্যার। তারপরে আমল অযোগ্য মামলা তদন্ত আছে। ধারা হচ্ছে আপনার 4-1 এলে আছে ইনভেস্টিগেশন। ওকে, এর আইনি সংজ্ঞাটা আমরা দেখি। ইনভেস্টিগেশন ইনক্লুডস অল দ্য প্রসিডিংস। আগে বুঝছেন, ইনভেস্টিগেশন ইনক্লুডস অল দ্য প্রসিডিংস আন্ডার দিস কোড ফর দ্য কালেকশন অফ এভিডেন্স কন্ডাক্টেড বাই এ পুলিশ অফিসার। এর মূল কথা হচ্ছে তদন্তের একমাত্র প্রধান উদ্দেশ্য হল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। তদন্তের উদ্দেশ্যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে আমরা তদন্তের একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা, এটাই হচ্ছে ইনভেস্টিগেশন। আর আমাদের রিটেন ব্যাচের জন্য যেটা আপনারা লিখবেন যে তদন্তের কোনো বিচারিক প্রক্রিয়া, জুডিশিয়াল প্রসিডিং নয়। তদন্ত কিন্তু কোনো বিচারিক প্রক্রিয়া নয়। ঠিক আছে, তদন্ত কোনো বিচারিক প্রক্রিয়া না, কিন্তু এটি একটি প্রশাসনিক বা নির্বাহী প্রক্রিয়া। এই যে তদন্ত, এইটা আপনি কোনো বিচারিক প্রক্রিয়া না, এটা হচ্ছে একটা প্রশাসনিক বা নির্বাহী প্রক্রিয়া। তাহলে আপনি ইনভেস্টিগেশনের সংজ্ঞা লিখলে আপনি এইটুকু লিখবেন যে তদন্তের একমাত্র প্রধান উদ্দেশ্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। ইনভেস্টিগেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। আর তদন্ত হচ্ছে কোনো বিচারিক প্রক্রিয়া নয়, এটি একটি প্রশাসনিক ও নির্বাহী প্রক্রিয়া। আপনার সংজ্ঞা শেষ, আপনার বাড়তি কোনো কথা লেখা লাগবে না। ঠিক আছে, তাহলে আপনার যে খাতা দেখবে উনি বুঝতে পারবে যে আপনি ইনভেস্টিগেশন সম্পর্কে ভালোভাবে জ্ঞান আয়ত্ত করতে পারছেন। তাহলে আমরা দেখি যে তদন্ত করার আইনগত এখতিয়ার কার আছে। এখন এই যে তদন্ত বললাম যে তদন্ত হবে একটা মামলা হওয়ার পরে, আইনগত এখতিয়ারটা কার আছে, কে পারবে তদন্ত করতে? জেনারেল সবাই তো আর তদন্ত করতে পারবে না, আপনার তো এক্সেপশনাল কিছু বিষয় আছে, তাই না? তাহলে একটা মামলা হওয়ার পরে কে তদন্ত করতে পারবে, আমাদের এই বিষয়টা একটু জানা দরকার। আর এটা হচ্ছে আপনার এই যে ইনভেস্টিগেশন, এবং আমাদের ওই যে 202-তে আমরা পাবো যে কিভাবে আপনার তদন্ত করে, হ্যাঁ, নালিশি মামলার ক্ষেত্রে। ঠিক আছে, তদন্তকর্তার আইনগত এখতিয়ার কার আছে দেখি আমরা। প্রথমত আছে পুলিশ কর্মকর্তার। কোন পুলিশ কর্মকর্তা প্রশ্ন আসতে পারে। এখানে বলছে যে থানার ওসি বা তার দ্বারা নিযুক্ত কোন সাব ইন্সপেক্টর, সর্বনিম্ন তার র্যাঙ্ক থাকবে সাব ইন্সপেক্টর, একজন এসআই। অর্থাৎ থানার ওসি বা তার দ্বারা নিযুক্ত কোন এসআই একটা মামলার তদন্ত করতে পারে। তাহলে এটা সোজা বিষয়, আপনি মনে রাখতে পারবেন না স্যার? মনে রাখা যাবে স্যার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ওনার দ্বারা নিযুক্ত কোন সাব ইন্সপেক্টর, কোন পুলিশ অফিসার না, আপনার সাব ইন্সপেক্টর আপনি উল্লেখ করে দিবেন, সাব ইন্সপেক্টর। হ্যাঁ,
ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত। আর কে পারবে? আরো যারা পারবে, এই পুলিশ কর্মকর্তার বিষয়টা জানলাম, এখন পারবে কারা? ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত, ম্যাজিস্ট্রেট ব্যতীত, ম্যাজিস্ট্রেট নিজে না কিন্তু, বিষয়টা বুঝছেন, ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য যে কোনো ব্যক্তিকে আদালত প্রমাণ সংগ্রহের জন্য নির্দেশ দিতে পারেন, ইনভেস্টিগেশন করার জন্য নির্দেশ দিতে পারেন যে কোনো ব্যক্তিকে, ম্যাজিস্ট্রেট ব্যতীত। এটা পাবো কোথায়? সেকশন 202, আমাদের সেকশন 202-তে পাবেন এই যে তদন্ত। জি স্যার। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, একটা জানলাম যে আপনার 154 আন্ডারে পুলিশ কর্মকর্তা জি স্যার। থানার ওসি হইতে পারে বা তার দ্বারা নিযুক্ত কোনো সাব ইন্সপেক্টর, এসআই পদ। হ্যাঁ, আর 202-তে পাইলাম ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য যে কোনো ব্যক্তিকে আদালত প্রমাণ সংগ্রহের জন্য নির্দেশ দিতে পারেন। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। জি স্যার, এতটুকু বুঝতে পারছি। আমাদের চেইন কিন্তু আমরা সেই বিচারের দিকে নিয়ে যাচ্ছি, তবে চেইন কিন্তু আপনাদের ধরতে হবে, চেইন ছাড়া যাবে না। চেইন ধরলে আপনার মনে থাকবে, আপনি যখন প্রথমটা মনে থাকলে শেষটাও মনে থাকবে, আপনি চেইন ধরে যাবেন। ওকে, তাহলে এর গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতা আছে। কিরকম? আপনার ম্যাজিস্ট্রেট নিজে কখনো তদন্ত করতে পারেন না, ম্যাজিস্ট্রেট যদি করে সেটা হবে ইনকোয়ারি, অনুসন্ধান। ওকে, এই সীমাবদ্ধ যদি মনে রাখেন তাহলে আপনার আরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাহলে আমরা তদন্তের ধাপ দেখি, তদন্তের 7টা প্রধান ধাপ দেখি যে কি কি তদন্ত করতে হবে, তদন্তের ক্ষেত্রে কি কি প্রয়োজন, বেসিক। তো প্রথম ধাপ হচ্ছে আপনার ঘটনাস্থল পরিদর্শন করতে হবে, স্পট ভিজিট। আমরা দেখি না যে একটা আপনার যদি একটা ফৌজদারি অফেন্স ঘটে, একটা মার্ডার হয় বা একটা ডাকাতি হয়, তৎক্ষণিক আপনার ঘটনাস্থলে কি যায়? পুলিশ যায় না? পুলিশ অফিসার যাই কি করে? পরিদর্শন করে, ওই জায়গাটা দেখে। হ্যাঁ, ওই কথাটাই বলছে যে আপনার তদন্তের 7টা ধাপে প্রথমত ওই অফিসারদের বা ওই তদন্তের ক্ষেত্রে ওইখানে যাইতে হবে, তদন্তকারী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করতে হবে, স্পট ভিজিট, জায়গাটাকে আপনার পরিদর্শন করতে হবে এবং এর একটা মানচিত্র তৈরি করতে হবে। আপনার ওই জায়গাটা দেখতে হবে যে ডান পাশে পুকুর আছে, বাম পাশে রাস্তা আছে, তারপর দক্ষিণ পাশে অমুকের বাড়ি, পূর্ব পাশে অমুকের বাড়ি, ওই স্কেচ তৈরি করতে হবে, স্কেচ ম্যাপ তৈরি করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তারপরে কি করবে? তারপরের ধাপ হচ্ছে সাক্ষীর পরীক্ষা, উইটনেস এক্সাম। ধারা 161-র আন্ডারে, ধারা 161 এর অধীনে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করবে। তাহলে আমরা তদন্তের 2য় ধাপ পাইলাম। তারপর তদন্তের 3য় ধাপ, আমরা তদন্তের 3য় ধাপ দেখি। হ্যাঁ, জব্দকরণ। যদি ওখান থেকে যদি কোনো পিস্তল পায় একটা খুনের মামলায়, অথবা যদি কোনো একটা মারামারির মামলায় লাঠি পায় বা আপনার কোনো ধারালো অস্ত্র পায়, হ্যাঁ, সেই আলামতটাকে জব্দ করতে হবে এবং সিজার লিস্ট তৈরি করতে হবে। ওই জব্দ করার পর আদালত কি কি পাইছে, কোথায় পাইছে, কতটুকু পাইছে, তাতে কি মাখা ছিল, কোন অবস্থায় পাইছে, বিস্তারিত একটা সিজার লিস্ট তৈরি করতে হবে। বুঝতে পারছেন? স্যার, বুঝতে পারছি স্যার। তারপরে হচ্ছে গ্রেপ্তার, রিমান্ড, মানে আসামিকে এরপরে গ্রেপ্তার করতে পারবে, তদন্তের পর্যায়ে গ্রেপ্তার করতে পারবে। আপনার যদি এই বিষয়গুলোর সাথে মানে তখন তদন্ত পর্যায়ে যাওয়ার পরে এই আলামতগুলো যখন পাওয়ার পরে কি করতে পারবে? তখন গ্রেপ্তার করতে পারবে, তদন্ত পর্যায়ে গ্রেপ্তার করতে পারবে। প্রয়োজনে 167 অনুযায়ী রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে, অধিক জিজ্ঞাসাবাদ। তাহলে আমরা আরেকটা বিষয় পাইলাম। তারপরে বলছে আপনার চিকিৎসা প্রতিবেদন, আঘাত বা ময়নাতদন্তের অটোপসি রিপোর্ট সংগ্রহ। যদি কোনো মারামারির মামলা হয় অথবা কোনো খুনের মামলা হয়, সেক্ষেত্রে আপনার এই যে অটোপসিটা দেয় মেডিকেল, হ্যাঁ, ওখান থেকে মেডিকেলও সংগ্রহ করতে পারবে আপনার তদন্ত পর্যায়ে। বুঝতে পারছেন? আর কি পারবে? ওনার কেস ডায়েরি লিখতে হবে, প্রতিদিনের অগ্রগতির বিবরণ ডায়েরিতে লিপিবদ্ধ করা। 172 সেকশনের আন্ডারে আমাদের কেস ডায়েরি পাবো আমরা। হ্যাঁ, এই কেস ডায়েরিটা প্রতিদিন এই অফিসার, এই যে তদন্তকারী অফিসার, ওসি যাকে দায়িত্ব দিল, উনি প্রতিদিন কি কতটুকু অগ্রগতি হইল মামলার, কি প্রতিবেদনে তিনি কাকে পাইছে, কোন জায়গায় কাকে অ্যারেস্ট করছে, কতটুকু জব্দ করছে, কোন সাক্ষীকে জিজ্ঞেস করছে, কোন বিষয়ে কে কি বলছে, বিস্তারিত তার একটা কেস ডায়েরি থাকবে এবং
এটা প্রতিদিন তাকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা 6টা বিষয় পেলাম। আর একটা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট। অবশেষে তদন্তের চূড়ান্ত ফলাফল হিসেবে আদালতে রিপোর্ট জমা দেওয়া। তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেবে 173 এর আন্ডারে। তখন সেটাকে আমরা বলবো চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তদন্ত পর্যায়ে আমাদের কয়টা ধাপ অতিক্রম করা লাগে? তাহলে এই ধাপগুলোকে আমরা মনে রাখবো যে একটা তদন্ত পর্যায়ে আপনার এই ধাপগুলা একটা স্টেপ থেকে প্রথম ঘটনাস্থল পরিদর্শন করবে, সাক্ষীদের পরীক্ষা করবে, সেজার লিস্ট করবে, গ্রেপ্তার বা রিমান্ড আসবে, চিকিৎসা প্রতিবেদন আসবে, কেস ডায়েরি আসবে এবং অবশেষে চূড়ান্ত রিপোর্ট দেবে। তাহলে আমরা টোটাল স্ট্রাকচারটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, তো আমরা এখন দেখি এই যে কেস ডায়েরি বললাম এতক্ষণ, এই কেস ডায়েরিটা কি আসলে? কেস ডায়েরি কারা করে, কিভাবে করে, কে কেস ডায়েরিটা দেখতে পারবে, কিসের জন্য করা হয়, এটা একটু আমাদের জানা দরকার না? তাহলে আমরা পুলিশ ডায়েরিটা দেখি। আমাদের 172 নম্বর সেকশনে আছে আপনার সিআরপিসির পুলিশ কেস ডায়েরি। তো তদন্তকারী কর্মকর্তা এই যে আইও থাকবে, আইও তদন্ত শুরুর সময় থেকে, যেদিনকার থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হবে ওই দিনকার শুরুর সময় থেকে একদম শেষ পর্যন্ত, এই তদন্তের শেষ পর্যন্ত প্রতিদিনের, যতক্ষণ পর্যন্ত উনি ফাইনাল রিপোর্ট বা চার্জশিট না দিবে ততদিন পর্যন্ত প্রতিদিনের কার্যক্রম দিন ও সময় উল্লেখ করে লিপিবদ্ধ করেন যে ডায়েরিতে, ওইটা কি আমরা বলি কেস ডায়েরি। তাহলে কেস ডায়েরিটা কি আমরা কি বুঝতে পারতেছি? স্যার বুঝতে পারছি স্যার। জেসমিন আপু? ওকে, থ্যাংক ইউ। তাহলে আদালত এই ডায়েরি তলব করতে পারেন ও মামলার সাহায্যার্থে দেখতে পারেন। এই কেস ডায়েরিটা কে দেখতে পারবে? আদালত স্যার। আদালত এই কেস ডায়েরিটাকে তলব করতে পারবে বা মামলার সাহায্যার্থে, বিচারের সাহায্যার্থে আপনার দেখতে পারবে। তাহলে আমরা কি পাইলাম যে পুলিশ অফিসার যে কেস ডায়েরিটা লিখবে, এই কেস ডায়েরিটা শুধুমাত্র আদালত দেখতে পারবে। এবং এটা বারবার আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স নয়, মূল সাক্ষ্য নয় কিন্তু এটি। ওই যে আমরা বললাম কোনো বিষয় যখন আপনি কোলাবোরেট করতে পারবেন অথবা ইন্টারঅ্যাক্টিভ, না কি বললাম যে আপনার ইন্টারাকশন করতে পারে, করার ক্ষেত্রে এই কেস ডায়েরি ব্যবহৃত হয়, কিন্তু এটা কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স নয়। তাহলে এই বিষয়টা কিন্তু, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আসামি বা তার আইনজীবী এই ডায়েরি দেখার অধিকার রাখেন না, এটা কিন্তু আপনার এমসিকিউতে অনেক সময় আসে। হ্যাঁ, আসামি বা তার আইনজীবী এই ডায়েরি দেখার অধিকার রাখেন না, এটা আপনার মনে রাখতে হবে এই বিষয়টা। ঠিক আছে, এটা যে আমাদের এমসিকিউ শেষ হয়ে গেছে এজন্য আমাদের এটা পড়তে হবে না এমন না, এটা কিন্তু আপনার রিটেনেও কিন্তু আপনি পরীক্ষার খাতায় লিখলে আপনার 1 লাইন বেশি হবে। স্যার তাহলে স্যার এর লিংকটা, স্যার সিআরপিসি এর লিংকটা হচ্ছে স্যার আপনার যে 154 বা 200 ধারায় স্যার আপনার যে এফআইআর বা আপনার নালিশি রিপোর্টের মাধ্যমে মামলা দাখিল করার পরে তারপর স্যার যে তদন্তের যে এই স্টেজটা, এই স্টেজটাই মেইন। এই স্টেজটা বুঝলে আপনি সিআরপিসি টোটাল আপনার কন্ট্রোলে চলে আসবে। তো সেজন্য আজকে প্রথম বললাম যে এই সেকেন্ড স্টেজে এটা স্যার, তারপর আছে ট্রায়াল স্টেজ। হ্যাঁ, তাহলে আমরা এখন আমরা তো কেস ডায়েরি পাইলাম, তাহলে আমরা এখন একটু চার্জশিটটা দেখি যে আসলে চার্জশিট কি। হ্যাঁ, অভিযোগ পত্রটা কি। ঠিক আছে, তদন্ত শেষে এই যে পুলিশ অফিসার মামলা হওয়ার পর থেকে তদন্ত শুরু করলো, এই তদন্তের শেষ পর্যায়ে শেষে তদন্তকারী এক কর্মকর্তা কি করে, আইও আসামির বিরুদ্ধে অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা যদি উনি প্রিমা ফেসি কেস খুঁজে পান, বিষয়টা বুঝছেন, তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে যদি অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা খুঁজে পান, তবে যে রিপোর্টের মাধ্যমে আসামিকে বিচার করার জন্য আদালতে পাঠানো হয় তাকে চার্জশিট বলে। তাহলে চার্জশিট কাকে বলে আমরা কি বুঝতে পারতেছি?
যে একজন জি স্যার, যদি একজন অপরাধের সাথে যদি স্যার সংশ্লিষ্টতা থাকে স্যার, যদি প্রাথমিক পুলিশ সত্যতা অফিসার প্রমাণ খুঁজে পায় তাহলে সে একটা চার্জশিট দিবে এবং এই চার্জশিট আসামির বিচার করার জন্য আদালতে পাঠানো হয়। ওকে, জি স্যার, এর আইনি ফলাফলটা কি? এটি আদালতে জমা পড়ার পর ম্যাজিস্ট্রেট মামলার মানে কগনিজেন্স নিতে নেওয়ার জন্য আমলে প্রস্তুত নিতে পারেন হন। স্যার। হ্যাঁ, জি স্যার, তারপর আপনার ট্রায়াল শুরু হবে। হ্যাঁ, এটা কিন্তু ট্রায়ালের আগের স্টেজ, যখন বিচার শুরু না হয়। 173-এর একে পাবেন চার্জশিটে কি কি, মানে চার্জশিটে যা যা থাকে, একটা চার্জশিটে আপনার কি কি থাকবে। এই যে চার্জশিটটা দিবে ম্যাজিস্ট্রেট, সরি পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে, হ্যাঁ, তো উনি কি কি লিখে দেবে সেটা আমাদের একটু জানা দরকার। তো একটা চার্জশিটে আপনার থাকবে হচ্ছে পক্ষসমূহের নাম, বাদী আসামির পূর্ণ নাম ও পরিচয় থাকবে। চার্জশিটে আপনার একজন বাদী এবং বিবাদী উভয়েরই পূর্ণ নাম থাকবে আসামির। হ্যাঁ, তারপরে থাকবে তথ্যের প্রকৃতি, অপরাধের বিবরণ, কি অপরাধ সংগঠিত হয়েছে বলে মনে হয়। ওকে, তারপরে আসামির অবস্থা, আসামি কি জেলহাজতে না জামিনে নাকি পালাতক, বিস্তারিত চার্জশিটে উল্লেখ থাকবে। ঠিক আছে, সাক্ষীদের তালিকা থাকবে, জি স্যার, যে সাক্ষীরা ঘটনার বিষয়ে অবগত তাদের পূর্ণ ঠিকানা, পূর্ণ তালিকা থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে জব্দকৃত আলামত, সিজার লিস্ট থাকবে, তদন্তে জব্দকৃত সকল আলামতের বিবরণ এবং আদালতে উপস্থাপনের জন্য সংগৃহীত সকল প্রমাণের বিবরণ, যা 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 উনি পাইছে সবকিছুর বিবরণ চার্জশিটে থাকবে। এখন এই চার্জশিট যদি অনেক সময় কোনো কিছু আপনার মিসিং থাকে বা ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আসামি সুবিধা পাবে। বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে। আসামির বিরুদ্ধে রাষ্ট্র, সকল আসামির বিরুদ্ধে কে? রাষ্ট্র। এই চার্জশিটে যদি আপনার কোনো আপনার কোনো ধরনের নেগলিজেন্স থাকে বা কোনো পয়েন্ট আপনার মিসিং থাকে বা কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে, সেক্ষেত্রে সেই সুবিধাটা কে পাবে? আসামি পাবে কিন্তু। সো এই বিষয়টা মনে রাখবেন যে চার্জশিটে কি কি বিষয় থাকা লাগে। এটা আপনি যদি চোখ বুঝেন দেখবেন যে আপনার নিজেরই মনে হবে যে কি কি বিষয় থাকতে পারে। এখানে থাকবে হচ্ছে পক্ষসমূহের নাম, অপরাধের বিবরণ থাকবে, আসামি কোথায়, আসামির অবস্থাটা কি অবস্থায় আছে, আসামি কি জেলহাজতে আছে না গ্রেপ্তার আছে না জামিনে আছে, বিস্তারিত থাকবে, না পালাতক। হ্যাঁ, সাক্ষীদের তালিকা থাকবে। ঠিক আছে, জব্দকৃত আলামত থাকবে, আর যদি অন্য কোনো প্রমাণ উপস্থাপনের জন্য আলামত সংগ্রহ করা থাকে সেইগুলা থাকবে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে ফাইনাল রিপোর্ট কি। তাহলে চার্জশিট তো পাইলাম, যদি এই পুলিশ অফিসার তদন্ত পর্যায়ে আসামির অপরাধ খুঁজে পায়, আর অপরাধ যদি খুঁজে না পায়, উনি যদি তদন্ত পর্যায়ে দেখে যে আসামি আসলে এই অপরাধের সাথে জড়িত না বা ওনাকে মিথ্যা হয়রানিমূলক ভাবে বাজানো হয়েছে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আদালত একটা রিপোর্ট দিবে, সেটার নাম হচ্ছে পুলিশ কর্মকর্তা একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের নাম হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট, অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন। কখন দেওয়া হয়? তদন্ত শেষে। এটাও কিন্তু তদন্ত শেষে। ওই যে আমরা তদন্ত শেষে চার্জশিট পড়লাম, এটাও তদন্ত শেষে। একই বৃক্ষের দুটি শাখা, একটা হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট, একটা হচ্ছে চার্জশিট। বুঝতে পারছেন? একই বৃক্ষের দুটি ফল। তাহলে তদন্ত সেটা হচ্ছে একটা আমব্রেলা টার্ম। হ্যাঁ, এটা আমব্রেলা টার্ম। এটা হচ্ছে একটা ছাতার নিচে দুইটা অবস্থান, আপনার তদন্ত পর্যায়ে এসে, এই যে তদন্ত পর্যায়ে শেষ স্টেজে এসে দুইটা এই ছাতার নিচে বসবাস করে। একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট। তো ফাইনাল রিপোর্টটা কখন দেওয়া হয়? তদন্ত শেষে যদি দেখা যায় আসামির বিরুদ্ধে অপরাধের কোনো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই, অথবা মামলাটি ভুল বোঝাবুঝি বা দেওয়ানি প্রকৃতির। এখন দেখা যায় যে দেওয়ানি প্রকৃতির মামলা ফৌজদারি আইনে করা হয়েছে, বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা কোনো পর্যাপ্ত সাক্ষ্য নাই। ঠিক আছে, তবে পুলিশ যে রিপোর্ট দিয়ে আসামিকে অব্যাহতির সুপারিশ করে তাকে ফাইনাল রিপোর্ট বলে। আপনি আপনার ভাষায় পরীক্ষার খাতায় লিখে দিবেন, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আপনার যে এই হুবহু এরকম লিখতে হবে এমন না, আপনি যদি বুঝতে পারেন আপনি আপনার মতো করে লিখবেন যে তদন্ত শেষে যদি দেখা যায় আসামির বিরুদ্ধে কোনো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই, বা মামলাটি একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, অথবা দেওয়ানি প্রকৃতির কোনো মামলা ভুলে ফৌজদারি আইনে করা হয়েছে,
তবে পুলিশ যে রিপোর্ট দিয়ে আসামিকে অব্যাহতির সুপারিশ করে তাকেই ফাইনাল রিপোর্ট বলে। তাহলে ফাইনাল রিপোর্টের সঙ্গে আপনার হয়ে গেল। এখন এখানে বলছে যে আপনার ট্রু ফাইনাল রিপোর্ট, ঘটনা সত্য কিন্তু আসামি অজ্ঞাত বা প্রমাণ নেই। এখন এই ফাইনাল রিপোর্টটা একটা হইতে পারে আপনার এরকম, ট্রু ফাইনাল রিপোর্ট হিসেবে দিতে পারে কিরকম, যে ঘটনার যে অভিযোগ করা হয়েছে ঘটনাটা সত্য কিন্তু আসামিদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বা আসামিদের মানে বের করার মতো কোনো প্রমাণ নাই, সেক্ষেত্রে ওটাকে বলে ট্রু ফাইনাল রিপোর্ট। আরেকটাকে বলছে মিস্টেক অফ ল ফ্যাক্ট, যদি আইন বা তথ্যের ভুল বোঝাবুঝির কারণে আপনার কাউকে মানে কারো বিরুদ্ধে অভিযোগ চলে যায়, তাকে তো আপনার অব্যাহতি দিতে হবে না, সেটাকে বলছে মিস্টেক অফ ল ফ্যাক্ট, মানে আইনগত মিস্টেকের কারণে যদি আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়, আইনগত তথ্যের ভুল বোঝাবুঝি। আরেকটা বলছে ফলস রিপোর্ট, মামলাটি সম্পূর্ণ মিথ্যা বা সাজানো। এই তিনভাবে আপনার ফাইনাল রিপোর্ট দিতে পারে। মেহেদী হাসান ভাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, আমি মনোযোগ দিয়ে শুনছি স্যার। জেসমিন আপু বুঝেন ফাইনাল রিপোর্টটা কি? খালি বুঝলে হবে না, কিন্তু মনে রাখতে হবে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে চার্জশিট পড়লাম, চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের একটু আমরা পার্থক্যটা দেখি। হ্যাঁ, যে চার্জশিটটা কি আর ফাইনাল রিপোর্টটা কি। সাক্ষ্য প্রমাণের দিক থেকে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় কিতে, চার্জশিটে, আর ফাইনাল রিপোর্টে কি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় না। একটা গেল। পুলিশের সুপারিশের দিক থেকে আসামির বিচারের সুপারিশ করা হয়, চার্জশিট দিয়ে আসামিকে শাস্তির জন্য সুপারিশ করা হয় বিচারের জন্য, আর ফাইনাল রিপোর্টে আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়। ফাইনাল রিপোর্টে লেখা হয় আসামিকে ডিসচার্জ করা হোক, মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, তারপর হচ্ছে মামলার ভবিষ্যৎ, এর মাধ্যমে মামলার ট্রায়াল শুরু হয়। চার্জশিট দেওয়ার পর আপনার একটা মামলার ট্রায়াল শুরু হবে, বিচার শুরু হবে। আর ফাইনাল রিপোর্টের মাধ্যমে কি হয়, মামলার সমাপ্তি ঘটে, ওখান থেকে মামলা শেষ হয়ে যায়। তাহলে একটা পার্থক্য পাইলাম। আর চার্জশিটের ক্ষেত্রে বাদী সাধারণত নারাজি দেয় না, কারণ চার্জশিট হলে তার বাদীর নারাজি দেওয়ার কোনো বিষয় থাকে না, থাকে, কারণ বাদীর তো মামলা চালু হইল। আর ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে বাদী সন্তুষ্ট না হলে নারাজি দিতে পারে, যে আমি এই বিচার মানি না, মানে এই রায় মানি না, মানে এই ডিসিশন মানি না। ঠিক আছে, এটাকে বলে নারাজি, যে আমি সিদ্ধান্ত মানি না। ওকে। আর ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি, কগনিজেন্স নিয়ে বিচার শুরু করতে পারে। ম্যাজিস্ট্রেট তখন বিচারিক পর্যায়ে কগনিজেন্স নিয়ে বিচার শুরু করতে পারেন, সে তখন বিচারের জন্য আমলে নিয়ে বিচার শুরু করতে পারেন। ঠিক আছে, যদি আপনার চার্জশিট দেওয়া হয়। আর ফাইনাল রিপোর্ট হচ্ছে গ্রহণ করে বা রিজেক্ট করে পুনঃতদন্তেরও নির্দেশ দিতে পারেন। ফাইনাল রিপোর্ট দিলেই যে ম্যাজিস্ট্রেট গ্রহণও করতে পারে, আবার রিজেক্ট করে পুনঃতদন্তের নির্দেশ দিতে পারেন। যেমন পুলিশ তদন্ত করছে, এখন আমি সিআইডি কে দেব। ঠিক আছে, তাহলে ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা ও প্রক্রিয়ার প্রবাহ, ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে। চার্জশিট পেলে ম্যাজিস্ট্রেট, একটা চার্জশিট যখন ম্যাজিস্ট্রেট পায় তখন কি কি করতে পারে। একটা চার্জশিট গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারে। ঠিক আছে, একটা চার্জশিট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট বিচার প্রক্রিয়া শুরু করতে পারে। এটি প্রত্যাখ্যান করে আসামিকে খালাসও দিতে পারেন। চার্জশিট পাওয়ার পর কিন্তু ম্যাজিস্ট্রেট এটাকে প্রত্যাখ্যান করে খালাসও দিতে পারে। পুলিশ বলল আসামির বিরুদ্ধে অপরাধ পাওয়া গেছে, ম্যাজিস্ট্রেট আসামিকে মানে পরীক্ষা করে দেখলো যে আসামি নির্দোষ, তখন কি হবে, ডিসচার্জ করে দিতে পারেন। তাহলে ম্যাজিস্ট্রেটের চার্জশিট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট এই তিনটে পদ্ধতি অবলম্বন করতে পারে। একটা হচ্ছে উনি এটি গ্রহণ করে বিচার শুরু করতে পারেন, উনি এটি প্রত্যাখ্যান করে আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারেন, আরেকটা হচ্ছে ক্ষেত্রে পুনঃতদন্তের ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারেন। ওকে। আর ফাইনাল রিপোর্ট করতে পারলে ম্যাজিস্ট্রেট কি করবে, এখন এই তো পাইলাম চার্জশিট
চার্জশিট পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট এই 3টে স্টেপ নিতে পারে। ফাইনাল রিপোর্ট পাওয়ার পর উনি কি কি স্টেপ নিতে পারে আমরা সেটা একটু দেখা দরকার। ফাইনাল রিপোর্টটা গ্রহণ করে আসামিকে মামলা থেকে অব্যাহতি ডিসচার্জ করে দিতে পারে। ওকে, আবার এটি রিজেক্ট করে সরাসরি নিজের ক্ষমতায় কগনিজেন্স নিতে পারেন উনি সুমোটো হয়ে। ওকে, আর বাদীর যদি নারাজি পিটিশন দরখাস্ত গ্রহণ করে পুনঃতদন্তের নির্দেশ দিতে পারেন। বাদী যদি নারাজি পিটিশন দেয় সেটাকে গ্রহণ করে আবার পুনঃতদন্তের অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। ওকে, জি স্যার। তাহলে এই বিষয়গুলো আমরা প্রসিডিউরাল বিষয় আমরা মনে রাখতে পারবো না। স্যার ইনশাআল্লাহ স্যার আপনার নতুন যেভাবে সাজানো গোছানো আছে তাহলে আমরা যদি দেখি যে একটা অপরাধ সংগঠিত হইল, একটা অপরাধ সংগঠিত হওয়ার পর কি করবে, এফআইআর বা নালিশ হবে। হ্যাঁ, হওয়ার পর সেখান থেকে যাবে তদন্তে, তদন্ত হওয়ার পর হয় চার্জশিট নইলে ফাইনাল রিপোর্ট। তাহলে ফাইনাল রিপোর্ট দেওয়ার পর আপনার ওটা গ্রহণ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, আর নারাজি পিটিশন পাইলে পরে অধিকতর আপনার পুনঃতদন্তের নির্দেশ দিতে পারে। ওকে, আর চার্জশিট পাওয়ার পর আপনার কি করতে পারে, বিচার শুরু করতে পারে, আবার চার্জশিট প্রত্যাখ্যান করে আসামিকে অব্যাহতি দিতে পারে, আবার সন্তুষ্ট না হলে পুনঃতদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে এই তো বিষয়। জি স্যার। জি স্যার এগুলাই বিষয় স্যার।